রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শফি মুদাসসির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের একটি দল। ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার আহমেদ মুঈদ প্রথম আলোকে বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শফি মুদাসসির খানের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই মামলায় উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। ১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শফি মুদাসসির খান সহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন এই আদেশ দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত তার বিরুদ্ধে ১৬৫টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৪৭টি হত্যা মামলা। বেশিরভাগ মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান সেদিন গোপন রাখা হয়। গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে আগরতলায় যান এবং সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে দিল্লি পৌঁছান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই দাবি করা হয়। তবে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর বিমানটি গত ৫ আগস্ট ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডারের মাধ্যমে বিমানের অবস্থান, কোন পথে যাচ্ছে, উচ্চতা এবং গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। এছাড়া এতে রয়েছে স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম। ওই দিন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত এই ট্রান্সপন্ডার চালু করেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি থেকে ফ্লাইট AJAX 1431 এর প্রোগ্রেস স্টিপের একটি অনুলিপি পাওয়া গেছে, যাতে এসব তথ্য উঠে এসেছে। প্রোগ্রেস স্টিপ হলো এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উঠতে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে, যাতে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সেটি সংঘর্ষ না হয়। ফ্লাইট প্রোগ্রেসটিভ টিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী বিমানটি ৫ আগস্ট বিকেল ৩টা ৯ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। বিমানটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট BEM কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম চালু করে। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিনের স্ক্রিন গ্র্যাব অনুসারে এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে। পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যায়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশ সীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর ওপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশ সীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয়। হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড ৪১৩১ দেওয়া হয়েছিল। এটিসি তার আকাশ সীমায় উড়তে থাকা প্রতিটি উড়োজাহাজকে ৪ সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে। গাবতলী টার্মিনালের নিয়ন্ত্রণে দরপত্র কারসাজির চেষ্টা বিএনপি নেতাকর্মীদের। গত ৫ আগস্টের পর টার্মিনালে বিভিন্ন খাত থেকে খাস আদায়ের নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। রাজধানী গাবতলীর আন্তজেলা বাস টার্মিনাল ১ বছরের জন্য ইজারা দিয়ে দরপত্র আহ্বান করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে শিডিউল বা দরপত্র দলিল বিক্রিও করেছে সংস্থাটি, কিন্তু নির্ধারিত দিনে তাদের কেউ শিডিউল জমা দেননি। শিডিউলের ৬টি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং একটি জাতীয় পার্টি নেতা কিনেছেন। উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, বিএনপি নেতারা আড়ালে একজোট হয়ে শিডিউল জমা দেননি। সরকারি দরের চেয়ে কম টাকায় ইজারা নিতে এটা তাদের কৌশলও হতে পারে। কর্মকর্তাদের একজন বলেন, মূল্য সংযোজন কর ১৫% ও আয়কর ১০% মিলিয়ে এই টার্মিনালের মোট ইজারা মূল্য হয় ৪,৯৩,৭৮,২১২ টাকা, অর্থাৎ দৈনিক প্রায় ১,৩৫,০০০ টাকা। বিগত সরকারের সময় ইজারার জোরপূর্বক যেসব খাত থেকে টাকা আদায় করতেন, এমন অনেক খাত থেকে অর্থ আদায় আপাতত বন্ধ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব ও অন্তর্বর্তী সরকারের কারণে নানা দিক বিবেচনায় এখন টার্মিনালটির ইজারা নেওয়াকে বিএনপির সংশ্লিষ্ট নেতারা লোকসান হিসেবে দেখছেন। এ অবস্থায় ইজারা ছাড়াই টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে কারসাজি করছেন তারা। বিএনপি নেতারা বলছেন, নির্ধারিত ইজারা মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর ও আয়কর এক করলে মোট ইজারা মূল্য দাঁড়ায় প্রায় ৫ কোটি টাকা। টার্মিনালের বর্তমান যে অবস্থা, তাতে এই টাকা ১ বছরের মধ্যে আদায় করা অসম্ভব। সবকিছু বিশ্লেষণ করে তারা শিডিউল
জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ইজারা না হওয়া পর্যন্ত টার্মিনাল থেকে খাস আদায়ে 5 সদস্যের একটি কমিটি করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। তবে কমিটির কার্যক্রম শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ। বাস্তবে গত 5 আগস্টের পর টার্মিনালে বিভিন্ন খাত থেকে খাস আদায়ের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তবে বিএনপি নেতারা বলছেন, নির্ধারিত ইজারা মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর ও আয়কর এক করলে মোট ইজারা মূল্য দাঁড়ায় প্রায় 5 কোটি টাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলী টার্মিনাল বর্তমানে এএস সিদ্দিকের নিয়ন্ত্রণে। তার হয়ে খাস আদায় সহ যাবতীয় বিষয় দেখভাল করেন সাইদুল ইসলাম ও সোহেল রহমান। আর আদায় কার্যক্রম সরাসরি তদারক করেন নুরুল ইসলাম ওরফে লাল নামের একজন। তিনি পরিবহন মালিক সমিতির সদস্য। জানতে চাইলে এএস সিদ্দিক প্রথম আলোকে বলেন, আমি এখানে কোনো স্টেক হোল্ডার না, আমি কেন তাদের বলবো বা তাদের নিয়ে বসবো? আমার সঙ্গে এ ধরনের কোনো মিটিং হয়নি, আমি কোনো শিডিউল কিনি নাই। যাদের নাম বলেছেন আমি তাদের চিনি না। টার্মিনাল নিয়ন্ত্রণ করার বিষয়ে এস এ সিদ্দিক বলেন, কেউ ব্যক্তিগতভাবে কোনো মজুরি কিংবা পারিতোষিকের ভিত্তিতে আদায়ে সহযোগিতার কাজ করে থাকতে পারেন। যে লালের কথা বলছেন তিনি বিএনপির কেউ নন। সার্বিক বিষয়ে উত্তর সিটির পরিবহন বিভাগের মহা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ প্রথম আলোকে বলেন, শিডিউল জমা দেওয়ার জন্য আরও 3টি নির্ধারিত দিন বাকি আছে। এ সময় কেউ যদি জমা না দেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে খাস আদায়ের কাজ এলাকার লোকজনকে দিয়ে করানোর বিষয়টি স্বীকার করেন তিনি।